2024 সালে 28শে ডিসেম্বর আইসিএফ থেকে এলএইচবি কোচে পরিবর্তন হওয়া 13153 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেসে চেপে এই সপ্তাহে আমার গন্তব্য গৌড় এবং পান্ডুয়া। একদিনের মধ্যেই ঘুরে দেখব এই দুটি জায়গার সমস্ত সাইট সিন। তো কিভাবে আমি যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কার সাথে বা ঘুরছি, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কত খরচা হচ্ছে আমার এই ট্যুরটা করতে। তো সব কিছু তথ্য নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। নমস্কার সবাইকে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক, শনিবার। বহুদিন বাদে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। বঙ্গে তো শীত যাবে যাবে করছে, কিন্তু শীত যাওয়ার আগে যা ঝটকা দিচ্ছে, প্রত্যেকটা মানুষের সর্দি কাশি, আমিও তার থেকে বাদ যাইনি। আমারও সর্দি কাশি, গলাটা বুঝতেই পারছো, গলা পুরো ধরে রয়েছে। কিন্তু ট্যুর প্ল্যান করেছি, ঘুরতে তো যেতেই হবে, আর সেই ভিডিও করে তো তোমাদের তো সেটা দেখাতে হবেই। সেই জন্য চলে এসেছি শিয়ালদা স্টেশনে। চলে এলাম শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। 2024 সালের 28শে ডিসেম্বর গৌড় এক্সপ্রেস আইসিএফ থেকে হয়েছে এলএইচবিতে, আর সেই গৌড় এক্সপ্রেস করেই যাচ্ছে মালদায়। কারণ মালদায় কালকে আমি ঘুরে দেখব গৌড় আর পান্ডুয়া। তো ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে এসে গেছে, ট্রেনের দরজা এখনও খোলেনি, সবাই বাইরে বসে আছে, আমিও দাঁড়িয়ে ইন্ট্রো শ্যুট করছি। তো ট্রেনে উঠে আমার কোচটা দেখাচ্ছি। আমার কোচ হচ্ছে B1 আর সিট নাম্বার হচ্ছে 49, সাইড লোয়ার। তো দরজা খুলুক, ট্রেনে উঠে তোমাদের কোচটা দেখাচ্ছি, আরও সমস্ত ডিটেলস দিচ্ছি। তো আগে ট্রেনে উঠে কথা হচ্ছে আমার। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:30। ট্রেনের দরজা খুলে দিয়েছে আর উঠে পড়লাম আমার কোচে B1-এ, আর চলে এলাম আমার সিট 49-এ, সাইড লোয়ার, না লোয়ার বার্থ, ভুল বলেছি, কারণ সাইড লোয়ার আছে বিধানদার, আমার হচ্ছে লোয়ার বার্থ। এই ট্যুরে আমি জার্নি করছি বিধানদার কুন্তলদার সাথে, তোমাদের কালকে তাদের সাথে দেখা করাবো। তো এটা যেহেতু থার্ড এসি কোচ, প্রত্যেকটা সিটের জন্য কিন্তু বালিশ, চাদর, কম্বলের ব্যবস্থা আছে। আর এটা এলএইচবিতে কনভার্ট করার পরে সিটগুলো কিন্তু ভালোই কমফোর্টেবল, একটা ভালো সুন্দর ঘুমও হবে, একটা ভালো জার্নিও হবে। তো ট্রেন এখনও ছাড়বে হচ্ছে 10:05, এখন অনেকটা সময় আছে। ততক্ষণ তোমাদের এই ট্রেনে কিছু ডিটেলস বলে নিই, ট্রেন কোথায় কোথায় হল্ট করবে সেগুলো তোমাদেরকে বলে নিই। তো তোমরা শুনে নাও। ট্রেন একদম রাইট টাইমে 10:05, তো 10:05-এই শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল মালদার উদ্দেশ্যে। আমি যাচ্ছি হচ্ছে 13153 গৌড় এক্সপ্রেস করে। এই মালদা ট্যুরের জন্য তোমাদের আর কি কি ট্রেন ভালো হবে, চলো তোমাদের সেটা বলে নিই। নির্ধারিত সময় থেকে ট্রেন 1 মিনিট লেটে এসে পৌঁছালো বিধাননগর স্টেশনে। আর শিয়ালদা থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কিন্তু এলো বিধাননগর স্টেশনে। এরপরে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে আরও 9খানা হল্টে, তারপরে যাবে হচ্ছে আমার গন্তব্য মালদা টাউনে। তো ঘড়িতে এখন অলমোস্ট 10:20 বেজে গেছে, আমার তো ঘুম পাচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ি। তোমার সাথে আবার কালকে সকালবেলা মালদা পৌঁছে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে ট্রেন এসে পৌঁছালো মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, কারণ স্টেশনের ভেতরে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখানে আমি জানতে পারলাম যে যারা মালদা থেকে রিটার্ন করবে, এসির টিকিট আছে, তারাই এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করতে পারবে। আমরা তো এখানে এসছি, এখানে সাইট সিন ঘুরে রাত্রিবেলা রিটার্ন করবো, সেই জন্য এখন আমরা বসতে পারবো না। সেই জন্য চলে এলাম মালদা টাউন স্টেশনের বাইরে। যেহেতু এখন সব স্টেশনগুলোকে নতুন করে রিনোভেট করা হচ্ছে অমৃত ভারত প্রকল্পের জন্য, স্টেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ভালো করে সাজিয়েছে। দেখি বাইরে বেরিয়ে একটুখানি চা ফা খেয়ে যদি কাছাকাছির মধ্যে কম পয়সায় কিছু হোটেল পাওয়া যায়, সেখানে একটুখানি ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো সমস্ত সাইট সিন করতে। তো প্রথমে চা খাই,
তো দেখা যাক গিয়ে কত কি চায়ের দাম, যদি হোটেল নিই কেমন কি হোটেলের ভাড়া সবই তোমাদের বলছি। পুরীতে সময় এখন 6:45, বেরিয়ে এলাম স্টেশনের বাইরে, নিলাম গরম গরম চা, দুধ চা নিলাম, টেস্ট কিন্তু খুবই ভালো, চিনিটা একটু বেশি, এর দাম নিল 10 টাকা। স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে চলে এলাম হোটেল সানশাইনে। এখানের ফোন নাম্বার আর কেমন কি রুম রেট এরকম একটা কার্ড আমাকে দিয়ে দিল, এটা আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আমরা যেহেতু 3 জন ঘুরতে এসেছি, ট্রিপল বেডরুম নিলাম, 1500 টাকা খরচা পড়লো, কারণ এখানে একটুখানি রেস্ট নিয়ে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়বো সমস্ত সাইটসিং করতে। আবার সাইটসিং করে এসে যেহেতু আমরা আবার গৌড় এক্সপ্রেসে করেই ফিরবো, রাত্রি 9টায় ট্রেন, সেই জন্য এসেও একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমি আছি হচ্ছে হোটেলের বাইরে, এবার রুমটা তোমাদের গিয়ে দেখাবো, আর এই হোটেলের ফোন নাম্বার আর কেমন কি রুম রেট আর লোকেশান সবই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তো চলো এবার রুমে গিয়ে কেমন রুমটা তোমরা দেখাচ্ছি। এটাই হচ্ছে আমার রুম আজকে থাকার জন্য, থাকবো না, একটু জাস্ট ফ্রেশ হবো, একটু রেস্ট করবো। ডবল বেডরুম, এখানে 2 জন আরামসে শুতে পারবে, 3 জনও লম্বা করে শুতে পারবে, সোফা আছে, আয়না আছে, জিনিসপত্র রাখার একটা আলমারি আছে, টিভি আছে যেটা কোনো কাজে লাগবে না, আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, আর গিজারেরও ব্যবস্থা আছে। এখানে তো রুম ট্যুরটা শেয়ার করলাম, এর খরচা পড়লো আমার 1500 টাকা। তোমাদের একটা কথাই সাজেস্ট করবো যে তোমরা যখনই টিকিট বুক করবে তখন তোমরা টিকিট বুকের পরে পিএনআর নাম্বার পেয়ে যাবে, ওই পিএনআর নাম্বার দিয়ে তোমরা ডরমেটরি বা ডবল বেডরুম বুক করে নিও, যেটা তোমাদের অনেক সুবিধা হবে, কারণ তোমরা স্টেশনের মধ্যেই থাকতে পারবে, সেখানেই ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সার্চিং করতে বেরিয়ে পড়তে পারবে। এর জন্য কিন্তু তোমাদের ডবল বেডরুমটাই বেশি সুবিধাজনক হবে, কারণ ব্যাগপত্র রেখে লক করে বেরিয়ে পড়তে হবে সার্চিং করতে, আবার সার্চিং করে এসে রেস্ট ফেস্ট করে আবার বেরিয়ে পড়তে পারবে বাড়ির উদ্দেশ্যে। আমরা এবার সেটা করিনি, সেই জন্য একটা হোটেলের রুম নিলাম। তোমরা কিন্তু এই হোটেলের রুমটাও নিতে পারো, কারণ তোমাদের মানে ডরমেটরি পাওয়া না পাওয়াটা একটু কপালের ওপরে, কারণ সবাই চেষ্টা করে ডরমেটরি বুক করে স্টেশনের মধ্যেই থাকবে। তোমরা চাইলে ডরমেটরি থাকতে পারো, তোমরা চাইলে কিন্তু রুমেও মানে হোটেলের রুমে থাকতে পারো। তোমাদের ডরমেটরি এবার কত কী খরচাটা বলতে পারবো না, কিন্তু রুমের কেরম কী খরচা, রুমের গুগল ম্যাপসের লোকেশান, ফোন নাম্বার কিন্তু আমি সবই ডিসক্রিপশন বক্সের স্ক্রিনে দিয়ে দিলাম। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে মোটামুটি 9টা নাগাদ বেরিয়ে পড়বো সমুদ্র সার্চিং করতে। কোথায় কোথায় যাচ্ছি, কার সাথে ঘুরছি সবই তোমাদের বলছি। তো এখনও যেন টাটা, আবার বেরিয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:30। হোটেলে একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমস্ত সাইটসিং করতে। প্রথমেই যাচ্ছি হচ্ছে গৌড়ে সমস্ত সাইটসিং করতে, মানে স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূরে আছে, আর যেহেতু এটা হিস্টোরিক্যাল প্লেস, প্রচুর ইতিহাস আছে, ইন ফ্রন্ট অফ ক্যামেরা বলাটা একটু চাপের হতে পারে, সেই জন্য এই ভিডিওটা ম্যাক্সিমামটাই ভয়েস ওভারে থাকবে। তো চলো প্রথম সাইটসিং পয়েন্টে তোমার সাথে দেখা হচ্ছে। ঘুরতে যাওয়ার পথেই দাঁড়িয়ে পড়লাম আমবাজারের একটা ছোট দোকানে, সেখান থেকে করে নিলাম আজকের ব্রেকফাস্ট। নিলাম হচ্ছে 2খানা পরোটা বড় বড় সাইজের, দাম নিল হচ্ছে 15 টাকা, প্লেটটার দাম 15 টাকা, আর নিলাম হচ্ছে রসগোল্লা 10 টাকা পার পিস। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো। তো পেট পুজো তো হয়ে গেল, এবার বেরিয়ে পড়বো গৌড়ের উদ্দেশ্যে, সেখানে গিয়ে সমস্ত সাইটসিং করবো, কী কী ঘুরছি তোমাদের আবার গিয়ে কথা হচ্ছে। আজকের আমার প্রথম সাইটসিং পয়েন্ট রামকেলি মদনমোহন মন্দিরে। তো চলো মন্দিরের সামনে চলে এসেছি, তোমাদের পুরো মন্দিরটা ভালো করে ঘুরে দেখাই। তো চলো যাওয়া যাক। মালদহ জেলার মধ্যযুগীয় ধ্বংসপ্রাপ্ত শহর গৌড়ের রামকেলি গ্রামে অবস্থিত এখানকার একমাত্র বৈষ্ণব মন্দির হলো এই মদনমোহন জিউ মন্দির। এখানে কৃষ্ণ ভগবানকে মদনমোহন রূপে পুজো করা হয়। 1508 খ্রিস্টাব্দে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব 1515 খ্রিস্টাব্দে 15ই জুন জ্যৈষ্ঠ সংক্রান্তি তিথিতে বৃন্দাবনের যাত্রাকালে রূপ এবং সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ করেছিলেন। মন্দিরের প্রবেশপথে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের একটি সুন্দর মূর্তি এবং তার পদচিহ্ন।
এলাম আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট বারোদুয়ারি মসজিদে, কিন্তু দাদারা বলছে যে এখানে নাকি 11খানা দুয়ার আছে। চলো দেখা যাক 12টা আছে না 11খানা দুয়ার আছে, একটা কোথায় গেল। তো চলো ভেতরে যাই, তোমাদের ভালো করে ঘুরে দেখাই। তো চলো যাওয়া যাক। গৌড়ের সব থেকে বড় মসজিদ হলো এই বারোদুয়ারি অথবা বড়সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন শাহ এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি কাজটি সম্পূর্ণ করতে পারেননি। আনুমানিক 1526 খ্রিস্টাব্দে তার পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এই মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। মসজিদটির গম্বুজের ওপরে সোনালী রঙের একটি আস্তরণ ছিল বলে এই মসজিদটির কিন্তু নাম হয়েছে সোনা মসজিদ। এই মসজিদটির উচ্চতা হচ্ছে 20 ফুট, দৈর্ঘ্য হচ্ছে 168 ফুট এবং প্রস্থ হচ্ছে 76 ফুট। মসজিদটি মূলত বারোদুয়ারি নামে পরিচিত, কিন্তু বাস্তবে মসজিদটিতে 11খানা দরজা আছে। আবিদ আলী বর্ণনা করেছিলেন বারোদুয়ারি শব্দের সাধারণভাবে অর্থ হচ্ছে বড় হল রুম। মসজিদের সামনে অবস্থিত বড় উদ্যানের কারণে এই মসজিদের নাম রাখা হয়েছে বারোদুয়ারি মসজিদ। এলাম আজকের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট দাখিল দরওয়াজা ঘুরে দেখার জন্য ভেতরে চলে এসেছি। তো চলো তোমাদের ভালো করে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই আর এই জায়গার ইতিহাসটা কিছুটা তোমাদের বলে নিই। দাখিল দরওয়াজা ছিল এক সময় গৌড় দুর্গের প্রবেশের প্রধান ফটক। 60 ফুট উঁচু এবং 73 ফুট চওড়া ছোট ছোট লাল ইট এবং পাথর দিয়ে তৈরি। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1435 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে এই দরজাটি তৈরি করেন। প্রধান ফটক হওয়ার কারণে বিভিন্ন সুলতানরা যখন এখানে প্রবেশ করতেন তখন তাদের দুপাশ থেকে তোপধ্বনি দিয়ে সংবর্ধনা জানানো হতো। সেই জন্য এই দরজাটির আরেকটি নাম হচ্ছে সালামি দরওয়াজা। দাখিল দরওয়াজা আমার কিন্তু ঘুরে দেখা কমপ্লিট, আর তোমাদের তো যতটা পারলাম ইতিহাস বললাম। এই দরওয়াজায় কিন্তু সালামি দরওয়াজাও বলা হয়। আর ভেতরে তোমাদের তো শোনালাম কীভাবে পাখি তারপরে বাদুড়ের আওয়াজ যতটা পারলাম ক্যাপচার করে তোমাদেরকে শোনালাম। তো এই জায়গাটা ঘোরা কমপ্লিট। তো চলো যাওয়া যাক পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। দাখিল দরওয়াজা ঘুরে এবার আমি চলে এলাম আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট ফিরোজ মিনার ঘুরে দেখার জন্য। তো চলো এই জায়গাটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। 5 তলা বিশিষ্ট এই মিনারটি তৈরি করেছিলেন হাবিশ বংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1485 থেকে 1489 সালের মধ্যে। প্রথম 3টি তলা বহুভুজ বিশিষ্ট এবং পরের 2টি তলা বৃত্তাকার, এবং এই মিনারটির উচ্চতা হচ্ছে 85 ফুট এবং মিনারটির পরিধি হচ্ছে 62 ফুট। চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিন পয়েন্ট কদম রসুল মসজিদে। তো চলো মসজিদের ভেতরে যাই আর তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। চলো যাওয়া যাক। চতুষ্কোণ এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নাসরাত শাহ দ্বারা নির্মিত হয়েছিল। মসজিদের ভেতরে রয়েছে ঔরঙ্গজেবের জেনারেল দিলাওয়ার খানের পুত্র ফতেহ খানের সমাধি। কদম রসুল মসজিদে রয়েছে হজরত মোহাম্মদের পদচিহ্ন, এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটিকে নিয়ে আসেন গৌড় দুর্গে একটি কোষ্ঠী পাথরের বেদির ওপরে পদচিহ্ন স্থাপন করে তার ওপরে কদম রসুল সৌধটি নির্মাণ করা হয়। হচ্ছে সেই জায়গা যেখানে রয়েছে হজরত মোহাম্মদের পদচিহ্ন, কিন্তু পদচিহ্ন তোমরা কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবে না, তোমরা খালি চোখে ভেতরে গিয়ে দেখতে পাবে, যেটা আমরা দেখলাম। রাসুল মসজিদের পাশেই হচ্ছে লুকোচুরি গেট, যেটা আমার একদম সামনেই আছে। তো চলো তোমাদের ক্যামেরার ওই পাশে নিয়ে যাই আর এই জায়গার ইতিহাসটা তোমাদেরকে বলি। এই লুকোচুরি দরওয়াজা ওরফে কিন্তু শাহী দরওয়াজা নামে পরিচিত। 1655 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে গৌড় দুর্গে প্রবেশ করার জন্য এই দরজাটি তৈরি করেছিলেন। এই দরজার উচ্চতা হচ্ছে 65 ফুট এবং চওড়া হচ্ছে 42 ফুট। লুকোচুরি গেট তো তোমাদেরকে দেখালাম, এবার চলে এলাম চিকা মসজিদ আর গুমটি দরওয়াজা দেখতে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে এর ইতিহাসটা তোমাদেরকে ভয়েস ওভার মাধ্যমে বলি।
এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি 1450 খ্রিস্টাব্দে তৈরি। পূর্বে এটি সম্ভবত একটি সমাধিস্থল ছিল, তবে কথিত আছে যে সম্রাট হোসেন শাহ এটিকে কারাগার হিসাবে ব্যবহার করতেন। স্থাপত্যটির ভেতরের দেওয়ালে কিন্তু অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। পরবর্তীকালে এখানে চামচিকের উপদ্রব শুরু হয় বলে এই জায়গাটির নাম কিন্তু চিকা মসজিদ বা চামকান মসজিদ নামেও পরিচিত। তোমাদের এতক্ষণ আমি দেখালাম চিকা মসজিদ আর এর ইতিহাস বললাম, এর ঠিক অপোজিটে ওই যে দেখতে পাচ্ছি দূরে, ওটাই হচ্ছে গুমটি দরওয়াজা। তো চলো ওর সামনে যাওয়া যাক আর ওর ইতিহাসকেও তোমাদের সামনে তুলে ধরা যাক। এটি একটি ছোট এক গম্বুজ বিশিষ্ট সৌধ, যা গৌড় দুর্গের একটি পূর্ব দরজা হিসাবে কাজ করেছে বলে মনে করা হয়। 4টি খিলান খোলা আছে এখানে, যা প্রত্যেকটি কিন্তু 5 ফুট চওড়া। এটি 1512 খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মাণ হয়েছিল বলে মনে করা হয়। আজকের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট 22 গজ ওয়ালের সামনে। ওয়ালটা আগে অনেকই বড় ছিল, এখন ভেঙে 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 এর কিছুটা অংশই পড়ে রয়েছে। দুপাশটায় তোমাদেরকে দেখাচ্ছি। একটা দিক তোমরা ভালো দেখলেও অপর সাইডে কিন্তু বহু জায়গায় বিভিন্ন ভাঙা অংশ রয়েছে, ইট ভেঙে ভেঙে পড়ছে। তো চলো তোমাদের সব জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাই আর এর ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। 22 গাজি দরওয়াজা, যা দাখিল দরওয়াজা নামে পরিচিত, পশ্চিমবঙ্গের গৌড় দুর্গের প্রধান প্রবেশদ্বার ছিল এটি। দুর্গের চারপাশে যে 42 ফুটের উঁচু প্রাচীর ছিল তাকেই 22 গাজি দরওয়াজা বা প্রাচীর বলা হয়, এবং এই প্রাচীরটি সম্ভবত সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনকালে আনুমানিক 1442 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। এই প্রাচীরটি ইট এবং পাথর দিয়ে নির্মিত হয়েছিল, এবং এই প্রাচীরটির শোভা বাড়ানোর জন্য এটিতে কার্নিশ এবং কুলঙ্গির রয়েছে। প্রাচীরটি গোড়ার দিকে 15 ফুট চওড়া এবং শীর্ষে 9 ফুটের কাছাকাছি চওড়া। তোমাদের তো 22 গজি ওয়াল দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে বল্লাল ভিটে। তো চলো তোমাদের সেটাও দেখিয়ে নিই। শোনা যায় পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় মাটির ঢিপি খুঁড়ে বার করেছিলেন এই বল্লাল ভিটে, কিন্তু এই ভিটেটি বল্লাল সেনই তৈরি করেছিলেন কিনা তাই নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। কিন্তু ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে এই বল্লাল সেনই তৈরি করেছিলেন এই ভিটেটি, এবং সুলতান বারবক শাহ এটিকে সংস্করণ করেন বা প্রথম থেকে তৈরি করেন। এলাম গৌড়ের পরবর্তী সাইট সিন পয়েন্ট তাঁতিপাড়া মসজিদে। তো চলো ভেতরে যাই, প্রত্যেকবারের মতোই ভেতরে গিয়ে জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাই আর তার সাথে বলি এই জায়গার ইতিহাস। ব্রিটিশ মিউজিয়ামে রাখা লিপি অনুযায়ী 1480 খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহের রাজত্বকালে এই মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটির প্রত্যেকটি কোণে রয়েছে 8 কোণী থাম। মসজিদটি কিন্তু আগে অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু 1885 সালে ভূমিকম্পের কারণে মসজিদটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে এর ছাদ এবং গম্বুজ কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে। তাঁতিপাড়া মসজিদ ঘুরে এবার চলে এলাম তার কিছুটা দূরেই আছে হচ্ছে লোটন মসজিদ। তো চলো এই জায়গাটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। সুলতান ইউসুফ শাহের রাজত্বকালে আনুমানিক 1475 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। শোনা যায় রাজ নর্তকী মীরাবাই এই মসজিদটি নির্মাণ করান। এই মসজিদটি কিন্তু অপূর্ব সুন্দর। এই মসজিদটি প্রস্থ 60 ফুট এবং উচ্চতায় কিন্তু 40 ফুট, এবং এই মসজিদের ইটগুলির মধ্যে এখনো সবুজ, নীল, পীত ও সাদা রঙের বিভিন্ন প্রভাব দেখলে বোঝা যায় অতীতে এই মসজিদটি কতটা সুন্দর ছিল। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন অলমোস্ট 3টে বাজতে চললো। আবার শুরু করলাম সাইট সিন। এবার যাচ্ছি পান্ডুয়ার উদ্দেশ্যে। তো আমি নিয়েছিলাম হচ্ছে কাতলা থালি, 150 টাকা দাম পড়লো। টেস্ট কিন্তু খুবই ভালো, দোকানটা কিন্তু ভালোই ভিড়, মানে বিয়েবাড়ির মতো সিট আঁকলে দাঁড়িয়েছিলাম।
উঠলো 3 জন, তারপরে 3 জন বসলাম। দাদা নিয়েছিল বিরিয়ানি। দাদা বিরিয়ানি কেমন টেস্ট ছিল? খুব ভালো এবং একদম পারফেক্ট। চালটা যেমন ছিল ঝুরঝুরে, মাংসটাও সেরকম ছিল। কোয়ান্টিটি অনেক দিয়েছিল না? কোয়ান্টিটি বেশ ভালো ছিল, মানে Overall- একা খাবার পক্ষে সাফিসিয়েন্ট। ওভারঅল কলকাতা বিরিয়ানির সঙ্গে তফাৎ কি এটার? তখন বলতে এখানটা একটু স্পাইসি, কলকাতার বিরিয়ানিটা একটু লাইট হয়, এখানে বিরিয়ানিটা একটু Spicy। স্পাইসি আছে এখানে। তো শুনলে তোমরা এই হোটেলে এলে কিন্তু মাটন বিরিয়ানিও ট্রাই করে দেখতে পারো। কত দাম বিধান দা? 290 ফুল প্লেট, 2 পিস, 2 পিস মাটন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আবার নেক্সট সাইট সিন পয়েন্ট নিয়ে কথা হচ্ছে। এলাম পান্ডুয়ার প্রথম সাইট সিন পয়েন্ট আদিনা মসজিদে। এখানে এসে শুনি যে এখানকার গেট বিকেল 4টের পরে বন্ধ হয়ে যায়, আর ভেতরে কিন্তু মোবাইল ফোন স্ট্রিক্টলি বারণ করা, মানে তোমরা কিন্তু নিয়ে ঢুকতে পারবে না। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা তো ভুলেই যাও, ব্যাগপত্র নিয়ে কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারবে না। তাই আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, আর দেখাতে দেখাতে তোমাদের হিস্ট্রিটা এই জায়গাটা কিছু বলে নিই। মালদহে অবস্থিত এই মসজিদটি সিরিয়ার মসজিদের আদলে তৈরি, যেটি ছিল তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। এটি সিকান্দার শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসাবে নির্মিত হন। তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের সদস্য। মসজিদটি সাবেকি রাজকীয় রাজধানী পান্ডুয়াতে অবস্থিত। এই মসজিদটি উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া। এতে 260টি থাম এবং 387টি গম্বুজ আছে, এবং এই মসজিদটির নকশা বাংলা, আরব, ফার্সি এবং বাইজেন্টাইন স্থাপত্যের অন্তর্ভুক্ত। আনুমানিক 1425 খ্রিস্টাব্দে এই মসজিদটি রাজা গণেশ নির্মাণ করেছিলেন। এই মসজিদে রয়েছে 3খানা সমাধি। রাজা গণেশের পুত্র জালালউদ্দিনের একটি সমাধি, আর অন্য দূরে রয়েছে তার স্ত্রী এবং তার পুত্রের সমাধি। এই মসজিদে 1 লাখ টাকা দামের কারণে এই মসজিদটির নাম হয়েছে 1 লাখি মসজিদ। তো সাইট সিন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আবার আমার বাহনে করে, মানে আজকের যে বাহন, অটো করে রওনা দেবো আমি আমার হোটেলের উদ্দেশ্যে। আমার হোটেলে গিয়ে এই ট্যুর সম্বন্ধে অনেক কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:30। সমস্ত সাইট সিন করে চলে এলাম হোটেলে। তোমায় তো আসার পথে দেখালাম একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম। মমিতা দি আমাকে রেকমেন্ড করেছিল যে মালদার মিষ্টি ট্রাই করতে আর বাড়ির জন্য নিয়ে যেতে, সেই জন্য আমি মালদার মিষ্টি নিজেও ট্রাই করলাম আর বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই দোকান থেকে মিষ্টি নিজেও ট্রাই করতে পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আমি যে সকাল থেকে সাইট সিন ঘুরলাম, 9:15টায় বেরিয়েছিলাম আর হোটেলে ঢুকলাম 5:30টায়। টোটাল সাইট সিন খরচা আমার পড়লো হচ্ছে গৌড় আর পান্ডুয়া মিলিয়ে 1500 টাকা। একটা পুরো অটোতে 3 জন আমরা ছিলাম, পার পার্সন 500 টাকা করে পড়লো। তোমরা যদি শুধু গৌড় ঘুরতে চাও তাহলে কিন্তু তোমাদের 1000 টাকা পড়বে খরচা। এবার তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা পান্ডুয়া ঘুরলে পান্ডুয়ায় 2খানা ঘোরার জায়গা আছে, 2খানা মসজিদ। কিন্তু প্রথম যে মসজিদে গেলাম সেটা কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু অ্যালাউ না। মসজিদের ভেতরে কিন্তু তোমরা ফোন নিয়ে ঢুকতে পারবে না, ফোন রাখার জায়গার একটু প্রবলেম আছে। গৌড়ের সমস্ত জায়গায় কিন্তু তোমরা ফোন দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবে, প্রফেশনাল ক্যামেরা দিয়ে কিন্তু বা গোপ্রো দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবে না। গৌড়ে কোনো কিন্তু রেস্ট্রিকশান নেই যে ভিডিও করতে পারবে না, ফোন নিয়ে যেতে পারবে না, কোনো রেস্ট্রিকশান নেই। এবার তোমাদের ওপরে, তোমরা ভিডিও দেখে গৌড় পান্ডুয়া দুটোই ঘুরতে পারো, শুধু গৌড় ঘুরতে পারো, এটা তোমাদের ওপরে, তোমাদের সব খরচাই বলে দিলাম। এবার আমি রাত্রি 9:25 আমার ট্রেন আছে গৌড় এক্সপ্রেস, সেই গৌড় এক্সপ্রেস করেই আবার আমি রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। এছাড়াও তোমাদের এই মালদা থেকে কলকাতা ফেরার জন্য কী কী ট্রেন ভালো হয় সবই তোমাদের কিন্তু আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। এবার যতক্ষণ আমি কলকাতায় পৌঁছাই তোমরা এই ট্যুরের কস্টিংটা দেখে নাও। আমরা যেহেতু এই ট্যুরটা 3 জন মিলে করেছিলাম, সেইভাবেই আমি তোমাদের খরচাটা দিচ্ছি। এছাড়াও তোমাদের আমি 2 জনের খরচা দেবো, আর যারা তোমরা সোলো ট্রাভেল করতে চাইছো তাদের খরচা আমি দেবো।
ট্রেনে তোমাদের স্লিপারে আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা পড়ছে 225 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 1350 টাকা। মালদায় যদি তোমরা হোটেলে থাকতে চাও, আমরা ছিলাম, সেই জন্য আমাদের টোটাল খরচা পড়েছে 1500 টাকা। সাইট সিনে আমাদের গৌড় এবং পান্ডুয়া মিলিয়ে টোটাল খরচা হচ্ছে 1500 টাকা। অটোতে ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, সেই জন্য সেই খরচা আমি ইনক্লুড করলাম না। তাহলে আমাদের তিনজনের টোটাল খরচা হচ্ছিল 4350 টাকা, যা তিনজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1450 টাকা। দুজনের জন্য টোটাল খরচা হচ্ছে 3900 টাকা, দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1950 টাকা। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা হচ্ছে 3450 টাকা। তাদের তো সব কস্টিং শেয়ার করলাম, তোমরা কীভাবে আসবে, কোন কোন ট্রেন ভালো হবে, কোথায় কোথায় ঘুরবে, কত কী খরচা হবে, আমি কোন ট্রেন রিটার্ন করলাম, তোমাদের রিটার্নের জন্য কোন ট্রেন ভালো হবে, সবই তোমাদের তো বললাম। তো সপ্তাহের শেষে একদিন প্ল্যান করে নাও আর ঘুরে যাও এই গৌড় আর পান্ডুয়া থেকে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। তো পরের সপ্তাহে আসছি আরও একটা নতুন ট্রাভেল জার্নি নিয়ে। তখন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।